সো ওয়েলকাম টু দ্য লাস্ট সেগমেন্ট অফ দিস লেকচার। যেমনটা আগে বলছিলাম যে লাস্ট সেগমেন্টের শেষের দিকে আমি আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের পড়ার অ্যাপ্রোচটা কেন এভাবে, এবং লিটারেচারের ক্ষেত্রে আমরা কিন্তু পিএইচডি ডিগ্রি মানে হোল্ড করতে আসিনি। এখানে আমরা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পার্টিসিপেট করব এবং সেই পরীক্ষাটা থেকে সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ মার্কস নিশ্চিত করতে পারি, যাতে করে ওই স্টেপটাকে আমরা কোয়ালিফাই করতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন পারপাস, ঠিক আছে? সো ইনফরমেশনগুলো যেগুলো আমরা বলছি, যেগুলো দেখাচ্ছি, এগুলো একটু অ্যাটেনশন দিয়ে দেখতে হবে। আসুন, তো ফার্স্টে এখন আমরা কার সম্পর্কে শিখবো? ডাব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে। ডাব্লিউ.বি. ইয়েটস মানে ডাব্লিউ.বি. ইয়েটস ওনার সাথে কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপটা কি জানেন? উনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার যে সাহিত্যকর্মটার জন্য মূলত নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই নোবেলটা কিন্তু কি, ওইটা কিন্তু বাংলা কোনো লেখার জন্য উনি পাননি। আমরা বলি গীতাঞ্জলি, বাট গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদটা করা হয়েছিল, দ্য সং অফারিংস, ওটার জন্য উনি মূলত পেয়েছিলেন, ঠিক আছে? সো তার সাথে মূলত ডাব্লিউ.বি. ইয়েটস একটা রিলেশনশিপ আছে। এই মিস্টার ডাব্লিউ.বি. ইয়েটস আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সংস অফারিংসটা, মানে হচ্ছে আপনার গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটা, এটা যে ইংরেজি অনুবাদ, সেই ইংরেজি অনুবাদ গ্রন্থটার ইন্ট্রোডাকশনটা উনি লিখে দিয়েছিলেন, ঠিক আছে? তো এবং ওনার প্রথম পরিচয় হচ্ছে উনি কিন্তু একজন আইরিশ অথর। যেমনটা একদম ফার্স্ট সেগমেন্ট আপনাদের বলেছি, প্রথম একদম লিটারেচার শুরু করার সময় প্রথম যে আমাদের ইন্ট্রোডাক্টরি যে কন্টেন্ট আমরা দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে স্পেসিফিক অধিকাংশ ক্ষেত্রে আমরা জানি যে এই নোভেলিস্ট, এজেইস্ট বা ড্রামাটিস্ট বা পোয়েট, যে নামে আমরা যে জনারের মানে কি বলবো, আমরা কি বলবো, সাহিত্যিকের কথা আমরা বলি না কেন, প্রত্যেকের যে তাদের হচ্ছে অরিজিনটা একটু ম্যাটার করে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসে। অধিকাংশ সাহিত্যিক কিন্তু গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ডের, হ্যাঁ, কিন্তু যারা একটু এক্সেপশনাল, যারা একটু আইরিশ, দেখা গেছে কয়েকজন আছে নাম করেছেন ইংরেজি সাহিত্যে, কিন্তু তার নিজের প্রকৃত আইডেন্টিটিটা হচ্ছে তিনি একজন আইরিশ। আবার অনেকে আছেন দেখা যাচ্ছে তিনি কেমন, তিনি হচ্ছে একজন ইউএসএর বা আমেরিকান। তো আমেরিকান আর্টিস্ট বা হচ্ছে আপনার আইরিশ আর্টিস্ট, তাদের হচ্ছে এই অরিজিন নিয়ে, তাদের পরিচিতি নিয়ে, জাতিগত পরিচিতি নিয়েও কিন্তু বিসিএস কোয়েশ্চেন আসে, ঠিক আছে? প্রথম যে জিনিসটা শিখতেছি, তাহলে ডাব্লিউ.বি. ইয়েটস হচ্ছে উনি একজন আইরিশ অরিজিনের, উনি একজন হচ্ছে সাহিত্যিক ছিলেন। হি রোড দ্য ইন্ট্রোডাকশন অফ ট্যাগর দ্য গীতাঞ্জলি, ট্যাগরের কি গীতাঞ্জলি অথবা সংস অফারিংসের ইন্ট্রোডাকশনটা উনি লিখে দিয়েছিলেন। ওনার বিখ্যাত বই হচ্ছে দ্য সেকেন্ড কামিং, খুবই গুরুত্বপূর্ণ। এ প্রেয়ার ফর মাই ডটার, সেইলিং টু বাইজেন্টিয়াম, আর কি নো সেকেন্ড রয়। দ্য সেকেন্ড কামিংটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া বাকি যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যেগুলা, সেগুলোকে কিন্তু আমরা এখানে কোট করেছি, কারণ আমাদের কিন্তু আরও সাহিত্যকর্ম আছে। সব কিছুকে একই মার্জিনে, একই ডোমেইনে একই রকম গুরুত্ব দিয়ে পড়তে হবে, ব্যাপারটা এরকম না। কিছু কিছু সাহিত্যিক আছে যেমন যাদের সুনির্দিষ্ট কিছু সাহিত্যকর্ম সবসময় পুরো বিশ্বব্যাপী সমাদৃত, বা তাদেরকে ওই সাহিত্যকর্মগুলোর জন্যই দেখা যায় তাদেরকে চেনা হয়। লেটসে আপনি একজন ক্রিকেটার শাহিদ আফ্রিদির কথা চিন্তা করছেন, পাকিস্তানি, তাকে কিন্তু মানুষজন, হ্যাঁ, একজন যে যেভাবে মনে রাখুক না কেন, তার প্রথম যে আবির্ভাবটা, সেটা কিন্তু বলা হয় সেই সর্বপ্রথম 37 বলে সে একটা সেঞ্চুরি করেছিল, যে সেঞ্চুরিটা ছিল ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। ওইটা কিন্তু তার ব্রেক থ্রু পয়েন্ট ছিল। সে অ্যাকচুয়ালি ওইটা দিয়েই হি অ্যাকচুয়ালি বার্স্টেড ইনটু দ্য সিন। সে মূল সিনে কিন্তু সে ওই অ্যাচিভমেন্টটা দিয়ে এসেছিল। সো ওইরকম আমরা যারা লিটারারি কন্ট্রিবিউটরদের নাম শিখি, যাদের যে পয়েট, যে ড্রামাটিস্ট, যে এসেইস্টের নামই আমরা শিখি না কেন, তাদের প্রত্যেকটা সাহিত্যকর্ম কিন্তু সেম ম্যাগনিচিউডে কি সারা ফেলতে পারে নাই। তো তারা যেগুলোর জন্য বেশি ফেমাস, ওই জিনিসগুলোকেই কিন্তু আমরা একটু বাড়তি অ্যাটেনশন দিয়ে শিখবো বা জানার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে দ্য সেকেন্ড কামিংটা কে লিখেছেন? ডাব্লিউ.বি. ইয়েটস লিখেছেন। এ প্রেয়ার ফর মাই ডাটার, সেইলিং টু বাইজেন্টিয়াম, আর হচ্ছে আমার কি নো সেকেন্ড রয়। এগুলো হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটসের সাহিত্যকর্ম। এরপর আছেন মিস্টার টি.এস. এলিয়ট। উনিও খুব গুরুত্বপূর্ণ, কারণ উনি দেখেন ডাব্লিউ.বি. ইয়েটস দেখলাম আইরিশ, এবং টি.এস. এলিয়টের একটা পরিচয় হচ্ছে উনি কিন্তু একজন আমেরিকান রাইটার। হি ওয়াজ বর্ন ইন আমেরিকা, বাট লেটার হি ওয়াজ সেটেলড ইন ইংল্যান্ড। প্রথমে কিন্তু আমেরিকাতে তিনি জন্মলাভ করেন, ঠিক আছে? তার ফেমাস বইগুলোর মধ্যে কি আছে? দ্য ওয়েস্টল্যান্ড, ভয়াবহ গুরুত্বপূর্ণ, ভয়াবহ। দ্য ওয়েস্টল্যান্ড, এ কালেকশন অফ পোয়েমস, এটা মূলত একটা কাব্যগ্রন্থের সংকলন, হুইচ ওয়াজ পাবলিশড ইন 1922, 1922 সালে যেটা প্রকাশিত হয়েছিল। দ্য ওয়েস্টল্যান্ড কে লিখেছেন? টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট লিখেছেন দ্য ওয়েস্টল্যান্ড। দ্য হলো ম্যান, ফোর কোয়ার্টার্স, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, খুবই গুরুত্বপূর্ণ। টি.এস. এলিয়টের এইটা ওয়েস্টল্যান্ডটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। তারপরে লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমাদের টি.এস. এলিয়ট যিনি আছেন, টি.এস. এলিয়টের সর্বাপেক্ষা বিখ্যাত সাহিত্যকর্ম। তাহলে
ওনার যে নেটিভ যে ব্যাপারটা, উনি মেইনলি ওনার অরিজিনটা কোন কান্ট্রি থেকে সেই বিষয়টা কিন্তু দেখেন এখানে কিন্তু প্রাসঙ্গিক হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হচ্ছে। ওকে, আফটার দ্যাট আমরা যদি দেখি টেড হিউজ, উনি কি করেছেন, ওনার ফেমাস পোয়েমের মধ্যে কি আছে, প্রথমে আছে পাইক, এরপর আছে জ্যাগুয়ার। উনি এতটা রিনাউন্ড একজন আর্টিস্ট না, কিন্তু ওনার জ্যাগুয়ার যে পোয়েমটা, এই পোয়েমটা নিয়ে বেশ কিছু একটা সময় আলোচনা ছিল, এই জন্য ওনার নামটা এখানে আমরা মেনশন করেছি, ঠিক আছে। জর্জ বার্নার্ড শ, অলসো নোন অ্যাজ জিবি শ, উনিও কিন্তু একজন আইরিশ। তাহলে দেখেন আমরা ডাব্লিউবি ইয়েটস এবং জিবি শ, দুইটার মধ্যে যে বি আছে, তাই না, ডাব্লিউবি ইয়েটস, আরটা কি শিখলাম, জিবি শ, জর্জ বার্নার্ড শ আর কি ডাব্লিউবি ইয়েটস, এরা দুইজনই কিন্তু আমরা দেখলাম আইরিশ অরিজিনের, হ্যাঁ। আর টিএস এলিয়ট, উনি ছিলেন কিসের, উনি হচ্ছেন আমেরিকান অরিজিনের। তো যাই হোক, জিবি শ উনি একজন আইরিশ। হি ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার বা ড্রামা। আধুনিক ইংরেজি সাহিত্য বা আধুনিক ইংরেজি নাট্য সাহিত্যের জনক বলা হয় মিস্টার জর্জ বার্নার্ড শ বা জিবি শকে। তার প্রত্যেকটা বই ভয়াবহ লেভেলে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন দেখেন, আমরা কিন্তু কি বলে শেক্সপিয়ারের লেখা পড়েছি জুলিয়াস সিজার। তো সেই জুলিয়াস সিজারের এই সিজার এবং তার যে প্রেয়সী ছিলেন যে ক্লিওপেট্রা, তাদের নিয়ে কিন্তু এই জিবি শ কিন্তু বই লিখছেন, কি সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। ওকে, ম্যান অ্যান্ড সুপারম্যান ভয়াবহ লেভেলে গুরুত্বপূর্ণ, কতবার যেটা এসেছে বিভিন্ন পিএসসি কর্তৃক গৃহীত পরীক্ষাতে। ম্যান অ্যান্ড সুপারম্যান কার লেখা, এটা হচ্ছে জর্জ বার্নার্ড শ এর লেখা, জিবি শ এর লেখা। আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটাও ভয়াবহ লেভেলে গুরুত্বপূর্ণ। আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা কার রচনা, জর্জ বার্নার্ড শ এর লেখা। ইউ নেভার ক্যান টেল, হ্যাঁ, এটাও পরীক্ষাতে এসেছে, কিন্তু প্রথম দুইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, 3 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ, 4 নাম্বারটা কম্পারেটিভলি একটু কম। সো অ্যাটলিস্ট এই 3টা নাম মনে রাখতেই হবে, ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, হচ্ছে কি ইউ নেভার ক্যান টেল। তার ফেমাস কিছু কোটেশন আছে, তার মধ্যে আছে 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুলস। উনি যারা বোঝাচ্ছিলেন, মানে 10 জনের মধ্যে 9 জনই কি, তারা বোকা হয়ে জন্মায়, তারা আসলে বোকা, অর্থাৎ স্মার্ট লোকজন যে কম, এইটাকে উনি কোট করতে চেয়েছিলেন এখানে। বিওয়ার অফ ফলস নলেজ, ইট ইজ মোর ডেঞ্জারাস দ্যান ইগনোরেন্স, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমরা যে বক্তব্যটাকে সম্প্রসারিত করতাম, যে বক্তব্যের ভাব সম্প্রসারণ করতাম, ওই গুরুত্বপূর্ণ বক্তব্যটা কিন্তু মেইনলি এই জিবি শই সর্বপ্রথম ইন্ট্রোডিউস করেছে, যে বিওয়ার অফ দ্য ফলস নলেজ, ইট ইজ মোর ডেঞ্জারাস দ্যান ইগনোরেন্স, অর্থাৎ কি অল্প বিদ্যা ভয়ঙ্কর, ঠিক আছে, লিটল নলেজ এটা কি ডেঞ্জারাস থিং, তাই না। এইটার মূল ভাবটা কিন্তু এখানেই ছিল, যে ফেক নয়, এটা আপনাদের জন্য প্রযোজ্য, ঠিক আছে। যেহেতু সিন্স ইউ গাইজ আর বিসিএস এনথুজিয়াস্টস, হ্যাঁ, আপনাদের একটা কি বলবো, একটা মানে অ্যাসপিরেশন থাকবে অনেক তীব্র, এটা স্বাভাবিক। অ্যাসপিরেশন না থাকাটা বরং অস্বাভাবিক, তবে এই অ্যাসপিরেশন বা উচ্চাকাঙ্ক্ষাটা অবশ্যই ব্যাকটাপ হইতে হবে উইথ সাম সর্ট অফ প্রুডেন্স, কিছুটা বিচক্ষণতার দ্বারা। বিচক্ষণতা ছাড়া অ্যাসপিরেশন কিন্তু বোকার স্বর্গে বসবাস করার সমান, তাই না। সো ইউ নিড টু ক্ল্যারিফাই, মানে ইউ নিড টু কি বলবো, ইউ নিড টু বি এবল টু জাজ ওয়েদার টু, মানে কি হোম টু ফলো, হ্যাঁ, কাকে আপনি ফলো করবেন, আপনি কার কথা শুনবেন, কার সাজেশনটা আপনার এই প্রিপারেশন, এই জার্নিটার জন্য ভ্যালু অ্যাডিং। আমি তো আপনাকে জীবন ঘনিষ্ঠ সাজেশন দিচ্ছি না, আমি আপনাকে জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে কথাও বলছি না, আমরা কথা বলছি রিগার্ডিং সাম পার্টিকুলার কন্টেন্টস ফর পাসিং এ পার্টিকুলার কম্পিটিটিভ এক্সাম। তো সেই জিনিসগুলোর অ্যাসপেক্টে আপনাকে বুঝতে হবে কে নিজে ওই কি বলবো ওই হার্ডলটাকে পার করে এসছে, কার এক্সপিরিয়েন্স আছে এই সংক্রান্ত বিষয়গুলোতে স্টুডেন্টদের গ্রুম করতে। তো যে কোনো কিছু, ইয়েস, এই প্ল্যাটফর্মে ইউ আর গেটিং ক্লাসেস ফ্রম মি, আমি আমার কথাও বলি, দ্যাটস ইট। সো তারপরে যদি আপনার যদি কোনো ধরনের কোনো কোয়েরি থাকে রিগার্ডিং এনি কাইন্ডস অফ সাবজেক্টস, বা কোন সাবজেক্ট আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো না করবো, ফিল ফ্রি টু নক আস। দিস ইজ এ স্মার্ট ওয়ার্ল্ড, আমরা সবাই বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আছি, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে কি করবো আসলে চেঞ্জ মেক করার চেষ্টা করছি। সো এই জিনিসটা খুব আপনাদের জন্য জরুরি, যে আমি কার কথা শুনবো, কার কথা বাদ দিব। আগে একটা সময় ছিল যখন ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি ছিল খুবই কম, অর্থাৎ ইনফরমেশন পাওয়াই যেত খুব কম, তখন প্রকৃত ইনফরমেশন না জানার কারণে অনেক মেধাবী স্টুডেন্টসরাও কিন্তু তারা যে জায়গাগুলোতে রিচ করা ডিজার্ভ করে, দেখা গিয়েছে অনেকাংশে হয়তো তারা সেই জায়গাগুলোতে পৌঁছতে পারেনি। বাট এই মুহূর্তে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে টোটালি উল্টা। সেটা কি? সেটা হচ্ছে অধিকাংশ স্টুডেন্ট, মানে এত বেশি ইনফরমেশন আমাদের চারপাশে ঘোরাফেরা করে যে আসলে এটাকে ইনফরমেশন না বলে নয়েজ বলাটাই ভালো, ঠিক আছে। এটা আসলে কি অনেক ধরনের একটা নয়েজের মতো হয়ে গেছে। তো এইটা ফিল্টার করতে পারাটা খুব জরুরি, যে কোন
হচ্ছে আপনার নিউজটা বা কোন ইনফরমেশনটা আপনার প্রয়োজন, কোন ইনফরমেশনটা আপনার ডাইজেস্ট করা প্রয়োজন, কোনটাকে স্কিপ করা প্রয়োজন, এই ফিল্টারিং ক্যাপাসিটিটা আসলে আপনার ভিতরে সবার আগে ডেভেলপ করতে পারা উচিত। সো হোপফুলি ইউ আর গেটিং হোয়াট আই এম ট্রাইং টু মেক হিয়ার। হ্যাঁ, সো আকালমান্দ के लिए তো ইশারাই কাফি। সো আপনারা তো অবশ্যই আকালমান্দ বলে আপনাদেরকে আমি চিন্তা করি। এনিওয়েজ, তারপরে আমরা শিখবো স্যামুয়েল বেকেট। স্যামুয়েল বেকেট উনি একজন আইরিশ রাইটার ছিলেন। আমরা যেটা দেখতে পাচ্ছি মডার্ন এজে এসে আমরা তখন কি ব্রিটিশ বা হচ্ছে ব্রিটিশ বলবো না, ব্রিটিশ বলে তো আইরিশ এই ব্যাপারটা চলে আসে, মানে ইংল্যান্ড এর মানে হচ্ছে আপনার বাইরেরও, হ্যাঁ, অন্যান্য অরিজিনের যারা রাইটার ছিলেন তারাও কিন্তু লাইমলাইটে আসা শুরু করেন। স্যামুয়েল বেকেট উনি একজন ফেমাস রাইটার, উনি আইরিশ অরিজিনের ছিলেন, অর্থাৎ উনি আইরিশ ওনার অরিজিন। হি রোড অ্যাবসার্ড প্লেস, উনি অ্যাবসার্ড প্লে লিখছেন। তার বিখ্যাত বইয়ের মধ্যে একটা আছে ওয়েটিং ফর গডট, এটা তার বিখ্যাত বই। ওনার প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রাইটার ইজ আইরিশ ইন অরিজিন, তো এটার আনসার ছিল হচ্ছে কি স্যামুয়েল বেকেট। হ্যাঁ, ডিএইচ লরেন্স কি করেছেন, ওনার ফেমাস বই কি ওমেন ইন লাভ, হ্যাঁ, সন্স অ্যান্ড লাভার্স, দ্য রেইনবো, লেডি চ্যাটারলিস লাভার্স, এগুলো হচ্ছে কি আমাদের ডিএইচ লরেন্সের বই। আর্নেস্ট হেমিংওয়ে খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আর্নেস্ট হেমিংওয়ে ওনার সঙ্গে পড়তে হবে, উনি খুব ভয়াবহ ইম্পর্টেন্ট একজন রাইটার। দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য সি, এটা ওনার বিখ্যাত গ্রন্থ, এখান থেকে প্রশ্ন আসে। এ ফেয়ারওয়েল টু আর্মস আর দ্য সান অলসো রাইজেস, তিনটাই ট্রিপল স্টার লেভেলের গুরুত্বপূর্ণ, কোনোভাবে বাদ দেওয়া যাবে না আর্নেস্ট হেমিংওয়ের কথা। হ্যাঁ, আর্নেস্ট হেমিংওয়ে। ওকে, জোসেফ কনার্ডের বিখ্যাত বই হচ্ছে হার্ট অফ ডার্কনেস অ্যান্ড লর্ড জিম। হ্যাঁ, তো মডার্ন এজের মধ্যে আমরা এদেরকে দিকেও কিন্তু মনোযোগ দিচ্ছি। রবার্ট ফ্রস্ট, দেখেন রবার্ট ফ্রস্টের ফেমাস পোয়েম কি রোড নট টেকেন, কি তারপর কি মেন্ডিং ওয়াল, স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, এইটা মূলত তার সব থেকে স্ট্যান্ড আউট পারফরমেন্স। হ্যাঁ, তার স্ট্যান্ড আউট পারফরমেন্সের মধ্যে ছিল এটা। ওকে, সো এই বিষয়গুলোর সাপেক্ষে আমরা যদি এখন বিগত বছরগুলোর প্রশ্নগুলো করার চেষ্টা করি, এখানে হোয়াট উইল ডু, যেহেতু এখান থেকে আমাদের কোয়েশ্চেন এসেছে, বারবার আসতেছে, সো আমরা এখানে অপশন অ্যানালিসিস করার স্ট্র্যাটেজিটা আপনাদেরকে আমরা শিখিয়ে দিব। আপনি কীভাবে মূলত এই কন্টেন্টগুলোকে আপনি নিজের ভিতরে পুরোপুরিভাবে আপনি ধারণ করবেন। দেখেন, হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ এ ড্রামাটিস্ট, নিচের কে ড্রামাটিস্ট ছিলেন, অর্থাৎ ড্রামা লিখছেন। দেখেন এই এজে এসে কিন্তু আমরা মূলত বেশি কি পেয়েছি, বেশি কিন্তু আমরা ড্রামাটিস্ট আমরা এখানে কিন্তু পাইনি। মানে আমরা জানি জিবি শ, ওনাকে বলা হতো কি, উনি ছিলেন হচ্ছে এই এজের মডার্ন এজের মধ্যে কি উনি একজন গ্রেটেস্ট কি ড্রামাটিস্ট ছিলেন। দেখেন ইএম ফস্টার কেন, ওনাকে আমরা পড়ছিলাম কি প্যাসেজ টু ইন্ডিয়ার জন্য, তাই না। টিএস এলিয়টকে আমরা কেন পড়েছি, রিকল করি। দেখেন টিএস এলিয়টকে কোথায় পড়েছিলাম আর ইএম ফস্টারকে কোথায় পড়েছিলাম, দেখেন একটু রিকল করি। দেখেন টিএস এলিয়টকে পড়েছিলাম, প্রথমত বলেছিলাম উনি একজন আমেরিকান অরিজিনাল রাইটার, উনি 4 কোয়ার্টার, দ্য ওয়েস্টল্যান্ড এবং দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক বলেছে, এটার জন্য উনি বিখ্যাত, উনি আমেরিকান অরিজিন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, যখন আমরা ডাব্লিউবি মানে জিবি শকে নিয়ে পড়েছি, দেখেন জর্জ বার্নার্ড শকে নিয়ে আমরা পড়েছি, দেখেন হি ওয়াজ আইরিশ, হি ওয়াজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার অর ড্রামা, আধুনিক ইংরেজি সাহিত্য বা আধুনিক ইংরেজি নাট্য সাহিত্যের উনি জনক ছিলেন। তাহলে নাট্যকারের কথা যখন বলছে উইদাউট এনি সর্ট অফ হেজিটেশন আমরা কাকে দেব, জিবি শ। ঠিক আছে, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, দেখেন আলোচনা করেছি কিনা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, এই সিজার নাম দিয়ে জুলিয়াস সিজার কার রচনা ছিল, জুলিয়াস সিজার ছিল মিস্টার শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের রচনা। বাট সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কার, এটা জিবি শ একটা বিখ্যাত নাটক, এটা কিন্তু শেক্সপিয়ারের ট্র্যাজেডি কিন্তু সিজার অ্যান্ড ক্লিওপেট্রা না, শেক্সপিয়ার ট্র্যাজেডির নাম ছিল হচ্ছে জুলিয়াস সিজার। ঠিক আছে, নাটক দুইটাই। জর্জ বার্নার্ড শ কি নাটক লিখছে, লিখছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। এসটি কলারিজের তো বিষয়ই নাই এখানে, তাই না, কলারিজ এবং বাইরনের তো আমাদের প্রশ্নই নাই। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা জিবির সাথে পড়েছিলাম, মনে আছে, দেখেন জিবির কতটুকু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি জিবিশটাকে আরেকবার একটু রিকল করি। তাই দেখেন কি আমরা বলেছি সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, এটাকে আমরা আলাদাভাবে মার্ক করেছিলাম। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা আমাদের এই জন্য গুরুত্বপূর্ণ। ম্যান অ্যান্ড সুপারম্যান কে লিখেছেন, জিবি শ লিখেছেন, ম্যান অ্যান্ড সুপারম্যান, হ্যাঁ, জিবি শ লিখেছেন। তো এই জিনিসগুলো যদি মনে থাকে, এখান থেকে বারবার প্রশ্ন আসছে, বারবার। এই দেখেন পরের কোশ্চেনটাই দেখেন, ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন বাই হুম, ম্যান অ্যান্ড সুপারম্যান কে লিখেছেন, অবশ্যই কে, জর্জ বার্নার্ড শ। সো জর্জ বার্নার্ড শ খুব গুরুত্বপূর্ণ একজন অথর, স্পেশালি ফর কি বলবো কনসিডারিং, স্পেশালি ইফ ইউ কনসিডার কি দ্য বিসিএস প্রিলিমিনারি এক্সাম। হ্যাঁ, যদি এটাকে আমরা কনসিডার করি সেই ক্ষেত্রে জিবি শ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্স, যাদের সম্পর্কে আসলে আমাদের ওভারঅল জানতে হয়। ঠিক আছে, সো আমরা যদি এখন দেখি এখানে কি আছে, এরপর আছে হিস্টোরি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ রিটেন বাই হোম। দেখেন এই এটা এখানে আমরা বিস্তারিত আলোচনায় যাই না, কিন্তু কোয়েশ্চেনের মধ্যে রেখেছি প্রাসঙ্গিকতা বোঝানোর জন্য। হিস্টোরি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ রিটেন বাই হোম,
অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসটা আসলে কে রচনা করেছেন? উনি ছিলেন হচ্ছে সেই সময়ে ব্রিটেনের বা ইংল্যান্ডের যিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, যিনি আবার কি সাহিত্য রচনা করে নোবেল পেয়েছিলেন। তার নাম ছিল মিস্টার উইনস্টন চার্চিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস রচনা করেছিলেন হচ্ছে মিস্টার উইনস্টন চার্চিল। উনি কিন্তু একাধারে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক আছে, রাষ্ট্রপ্রধান বা পলিটিশিয়ান। একজন পলিটিশিয়ান হওয়া সত্ত্বেও উনি কিন্তু নোবেল পেয়েছিলেন লিটারেচারে, ঠিক আছে। ও হেনরি ইজ ফেমাস ফর কি? ও হেনরি হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ছোট গল্প আমরা পড়েছি। দেখেন ও হেনরি কার জায়গায় ছিল? ও হেনরিটা আমরা মনে করাই, আমরা এটা স্পেশালি দাগিয়ে দিয়েছিলাম যে দেখেন ও হেনরিটা কি। ও হেনরি হচ্ছে আমাদের একটা ছোট গল্প বলেও দিয়েছিলাম। দেখেন ও হেনরি, দেখেন তো আমরা রিকল করতে পারি কিনা, কোথায় লিখে গিয়েছি, খুঁজে বের করেন তো কার মধ্যে পড়ছিলেন ও হেনরিটা। লাঞ্চেন ছিল একটা শর্ট স্টোরি, আর কোথায় কোথায় থেকে আমরা পড়েছি দেখেন, দ্য হোয়াইট হাউস বার্ডেন, লর্ড জিম, অন হিউম্যান, ইউলিসিস, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এখানে আরেকবার বলছি, এটাতে কিছুক্ষণ পরে আমরা মূল প্রশ্নের মধ্যে পাবো। অ্যানিমাল ফার্ম, জর্জ অরওয়েল, এটা একটু মনে রাখেন, হ্যাঁ। এই সেকেন্ড কামিংটা মনে রাখবেন। ওয়েস্টল্যান্ডের কথা বলেছি, এটা মনে রাখতেই হবে, কোনোভাবে উপায় নাই। এই যে আমাদের এই জীবিস্বর, প্রত্যেকটা রাইট আপই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্যামুয়েল বেকেট ওইরকম মেইনলি মানে কি উনি খুব সিগনিফিক্যান্ট কোনো রাইটার কিন্তু উনি আলটিমেটলি না, হ্যাঁ। সো দেখেন, সো এই জায়গাগুলোর মধ্যে আমরা যেগুলো আলোচনা নিই না, কিন্তু প্রশ্নের সাপেক্ষে কিন্তু সেগুলোকে আমরা তুলে ধরেছি, ঠিক আছে। তাহলে দেখেন তাহলে ও হেনরি হচ্ছে খুব বিখ্যাত একটা কি ছোট গল্প, ওকে। তাহলে হু রোড দ্য ইন্ট্রোডাকশন টু রবীন্দ্রনাথ ঠাকুর সংস অফারিংস? রবীন্দ্রনাথ ঠাকুরের যে সংস অফারিংস ছিল বা কি সংস অফারিংস মানে কি, এটাকে আমরা কি বলি? সংস অফারিংস একটা নাম কি ছিল? গীতাঞ্জলি। গীতাঞ্জলির সূচনা কে লিখেছিলেন? লিখেছিলেন ডাব্লিউ.বি. ইয়েটস। ডাব্লিউ.বি. ইয়েটস হচ্ছে এই সংস অফারিংসের সূচনা লিখে দিয়েছিলেন। এবং এই পার্টিকুলার সাহিত্যকর্মের জন্যই কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন, ওকে। এরপর যদি আমরা যাই, হু ওয়াজ দ্য স্টেটসম্যান বাট অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন ইংলিশ লিটারেচার? এই যে দেখেন, হু ওয়াজ এ স্টেটসম্যান, কে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, বাট অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন ইংলিশ লিটারেচার, কিন্তু ইংরেজি সাহিত্যে উনি নোবেল পুরস্কার পেয়েছেন। আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের এটা বলছিলাম যে একজন রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও, একজন রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও কে আসলে কি পেয়েছিলেন? সাহিত্য নোবেল পেয়েছিলেন। কিছুক্ষণ আগে বললাম উইনস্টন চার্চিল, ঠিক আছে, চার্চিল লেখা আছে, হ্যাঁ, এটা কার্চিল না, চার্চিল, হ্যাঁ, চার্চিল মনে রাখতে হবে, ওকে। এবার দেখেন দ্য রেইনবো, কিছুক্ষণ আগে আমরা দেখেছি রেইনবোটা কার ছিল? এ নোবেল বাই ডি.এইচ. লরেন্স। লরেন্স সাহেবের কি রেইনবোটা খুব মানে খুব 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 গুরুত্বপূর্ণ, আমি পড়ানোর সময় বলেছি। তাহলে ডি.এইচ. লরেন্সের কি নোবেল হচ্ছে, উপন্যাসটার নামটা কি? এটা হচ্ছে দ্য রেইনবো। এনি ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ লিটারি কোলাবোরেটর্স? নিজের কোন দুজন লিটারি কোলাবোরেটর ছিল, অর্থাৎ একত্রে সাহিত্য রচনা করত? একত্রে সাহিত্য রচনা করত টি.এস. এলিয়ট এবং হচ্ছে এজরা পাউন্ড। টি.এস. এলিয়টকে আমরা পড়েছি। টি.এস. এলিয়টের সাথে সবসময় একত্রে জয়েন্ট কোলাবোরেশনে মানে কাজ করতো কোলাবোরেটর ছিল হচ্ছে এজরা পাউন্ড। এই জন্য ওনারা দুজন একই সাথে দেখবেন ওনাদের নামটা একসাথে উচ্চারিত হয়, কারণ ওনারা দুজন সবসময় কোলাবোরেশনের মাধ্যমে ওনারা কাজ করতেন, ঠিক আছে। অর্থাৎ ওনারা দুইজন সবসময় কি একত্রে কন্ট্রিবিউট করতেন, হ্যাঁ। শেলি এবং কিটস ছিল না, একজন আরেকজনের ভক্ত ছিল। পোপ এবং ড্রাইডেনও ছিল না, এবং ইয়েটস এবং এলিয়ট ছিল না, ছিল কে? টি.এস. এলিয়ট এবং এজরা পাউন্ড। এটা এবং তাদের এই কোলাবোরেশনটাও খুব বিখ্যাত, তাদের এই কোলাবোরেশনটাকে বেশ হাইলি রেট করা হয়, এই জন্য তাদের নিয়ে আলাদা করে পড়তেও হয়। দ্য লিটারি ওয়ার্ক দ্য ওয়েস্টল্যান্ড, দেখেন বারবার বলছি ওয়েস্টল্যান্ড সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। কার গুরুত্বপূর্ণ? টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়টের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে রাইট আপটা, এটাই বলেছিলাম, দ্য ওয়েস্টল্যান্ড। উনি 1922 সালে রচনা করেছিলেন। টি.এস. এলিয়ট, হ্যাঁ, এ পোয়েম বাই টি.এস. এলিয়ট, হিস্টোরিক্যাল, হ্যাঁ। তো এটা হচ্ছে টি.এস. এলিয়টের কবিতা। এ রাশিয়ান অথর হু রিফিউজ নোবেল প্রাইজ, একজন রাশিয়ান লেখক ছিলেন যিনি মূলত নোবেল প্রাইজকে রিফিউজ করেছিলেন। ওনার নাম ছিলেন দেখেন বরিস পাস্টারনেক। বরিস পাস্টারনেক ওনার নাম ছিল, হ্যাঁ। উনি হচ্ছেন একজন রাশিয়ান সাহিত্যিক ছিলেন, কিন্তু উনি সাহিত্যের নোবেল পুরস্কারটা রিফিউজ করেছিলেন, হ্যাঁ, বরিস পাস্টারনেক। দ্য গুড আর্থ হ্যাজ বিন রিটেন বাই হোম? দ্য গুড আর্থটা লিখেছিলেন পার্ল এস বাক। এগুলাকে দেখেন ইন্ডিভিজুয়ালি কেন বলছি, কারণ এই রাইট আপগুলা সামহাউ বিকেম ফেমাস, হ্যাঁ। কেন? কারণ মডার্ন এইজে তখন কিন্তু এজ অফ কি গ্লোবালাইজেশন, সাহিত্যকর্মগুলো প্রচারণা কিন্তু তুলনামূলকভাবে পূর্ববর্তী সময়ের থেকে অনেক বেশি পেয়েছিল। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা মডার্ন বা পোস্ট মডার্ন এজ নিয়ে আমরা পড়তেছি, মডার্ন বা পোস্ট মডার্ন, মডার্ন বা পোস্ট মডার্নের জন্য আমাদের একটা ব্যাপার আছে, মডার্ন এবং পোস্ট মডার্নের জন্য আমাদের জন্য যে বিষয়টা অনেকাংশে গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়, সেটা হচ্ছে
বিভিন্ন যেটা বলেছি আমি আমার ধরেন পোস্টমডার্ন এখন ধরেন 2020-এর পর 21, 22, 23, 24 চলতেছে, 25 মানে 25 চলে আসতেছে। তো এখন যদি আপনি বলেন যে এখন আমি কি প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে ফাইন, আপনি যদি এর কথা ভেবে নেন যে দেখবেন এই গত বছর ধরেন কথা নোবেল পুরস্কার কে পেয়েছে, ঠিক আছে, ধরেন আব্দুল রাজ্জাক গুনরা, উনি এই বিগত 2-3 বছর আগে উনি কি নোবেল পুরস্কার পেয়েছেন, ওনার বিখ্যাত একটা সাহিত্যকর্ম আছে, ওইটা এখন যদি ইংরেজি সাহিত্য লিটারেচারের ভিতরে আসে সেটা কোন পার্টের রিপ্রেজেন্টেশন হিসেবে বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে সে আসবে, সে কিন্তু এই মডার্ন বা এই পোস্ট মডার্ন যুগের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সে আসবে। তো এই জন্য সাম্প্রতিক সময়ের যে সাহিত্যকর্মগুলো আছে, যে সাহিত্যকর্মগুলো ফেমাস হচ্ছে, যে সাহিত্যকর্মগুলো নিয়ে বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে, যে সাহিত্যকর্মগুলো নিয়ে সিনেমা নির্মাণ মানে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, ওই ব্যাপারগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আমাদের এই পার্টটাতে কিন্তু যদি ধরেন আমাদের মুক্তিযুদ্ধ বা আমাদের জাতীয় চেতনার সাথে সংশ্লিষ্ট যদি কোনো ইংরেজি বই থাকে, ওইটাও কিন্তু এই অংশের সাথে কোরিলেট করে কিন্তু পরীক্ষা চলে আসতে পারে। সো এই ব্যাপারগুলো নিশ্চিতকরণ কিন্তু খুব 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 জরুরি, এগুলোকে কিন্তু আপনি স্কিপ করতে পারবেন না। ওকে, তো দ্য গুড আর্থ লিখেছিলেন কে? পার্লেস বাক, উনি হচ্ছে দ্য গুড আর্থের রচয়িতা। ওকে, আর্নেস্ট হেমিংওয়ে ইজ দ্য অথর অফ কে? বারবার বলছি, দেখেন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বারংবার বলা হয়েছে, ঠিক আছে, কারণ কি এইটা একদম জগৎ বিখ্যাত একটা ওনার লেখা, ঠিক আছে। আর্নেস্ট হেমিংওয়ের সব থেকে বিখ্যাত লেখাটাই কি? দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। উনি অথর কার? দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর। দেখেন এখানে যে অন্যান্য অপশনগুলো আছে, আর্মস অ্যান্ড দ্য ম্যান, হ্যাঁ, এটাও কিন্তু দেখবেন এই ম্যান দুইটাতে থাকার কারণে আপনার কনফিউশন হইতে পারে। আর্নেস্ট হেমিংওয়ের হচ্ছে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর আর্মস অ্যান্ড দ্য ম্যান কার ছিল? আসেন তো রিকল করে দেখেন তো, আর্মস অ্যান্ড দ্য ম্যান কার ছিল? এখন ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ফেয়ারওয়েল টু আর্মস, দুইটাই কিন্তু কি আর্নেস্ট হেমিংওয়ের। কিন্তু এখানে আর্ম আছে দেখে আর্নেস্টের সাথে অনেকে আর্মস মিলিয়ে ফেলি, কিন্তু একটু লক্ষ্য করেন, এই যে দাঁড়ান একটু লক্ষ্য করেন কি, এ দেখেন আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা কিন্তু জর্জ বার্নার্ড শয়ের কিন্তু বিখ্যাত বই। ওকে, সো এই জায়গায় কিন্তু অনেকে কনফিউজড হয়ে যাবে। এই কনফিউশনটা কিন্তু আমাদের কি করতে হবে? অ্যাভয়েড করতে পারতে হবে। এই কনফিউশন আমরা তখনই অ্যাভয়েড করতে পারবো যখন আমরা কি করব, এই ধরনের ছোট ছোট যে জায়গাগুলো আমাদের প্রবলেমগুলো ক্রিয়েট হয়, এই জিনিসগুলোকে আমরা সেপারেট করতে পারবো বা আলাদা ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখতে পারবো, এটা আমাদের নিশ্চিত করতে হবে। হু ইজ দ্য অথর অফ দ্য নভেল দ্য সান অলসো রাইজেস? দেখেন সান অলসো রাইজেস পরীক্ষা এসছে, কি? আর্নেস্ট হেমিংওয়ে। সান অলসো রাইজেস, আর্নেস্ট হেমিংওয়ে। দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য সি কার? আর্নেস্ট হেমিংওয়ে। এ ডলস হাউস কে লিখেছেন? এ ডলস হাউস লিখেছেন হেনরিক ইবসেন। এইরকম দু একটা অড আইটেমস থাকবে, আগেই বলেছি 15-তে 15 পদ আমাদের টার্গেট না। তো অড আইটেমসগুলো থাকলে যেগুলো বিগত বছরে এসেছে সেগুলোর দিকে আমরা একটু নজর দিয়ে যাব। আর সাম্প্রতিক সময়ে যে সাহিত্যকর্মগুলা কি বলবো মানে গ্লোবালি যেগুলো অনেক বেশি প্রশংসা পাচ্ছে বা যেগুলো অনেক বেশি নাম করতেছে, সেগুলো সংক্রান্ত কিছু ধারণা কিন্তু আমরা রাখবো। তখন দেখা যাবে আমাদের ওভারঅল আউটপুটটা অনেক ভালো হবে রিয়েল এক্সামে। হ্যাঁ, এবার দেখি হু রোট ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট? দেন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট হচ্ছে দস্তয়েভস্কির একটা বিখ্যাত লেখা। এখন আপনি যে কোনো পত্র পত্রিকার সাহিত্য সাময়িকী পাতা হাতে নেন, যে কোনো সাহিত্য সাময়িকী আপনি দেখতে যান, যে দেখবেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, খুব গুরুত্বপূর্ণ একজন ফেমাস রাইটার, এখন পোস্ট মডার্ন যুগের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার লেখা থেকে প্রশ্ন হইতেই পারে, সেটা আপনাকে একটু দেখে যেতে হবে। এই দস্তয়েভস্কি, ওনাকে মনে করা হয় কি উনি একজন বিপ্লবী লেখক, তাহলে ওনার এই ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটা কিন্তু খুব ভয়াবহ লেভেলের গুরুত্বপূর্ণ, ঠিক আছে। হু রোড দ্য উদারিং হাইটস? উদারিং হাইটস লিখেছেন এমিলি ব্রন্টে। এখানে 3 বোন ছিলেন, এমিলি ব্রন্টে, হ্যাঁ, শার্লেট ব্রন্টে এবং চার্লস ব্রন্টে। ওনার 3 সিস্টার্স, ব্রন্টি সিস্টার্স বলা হতো। তাদের মধ্যে উদারিং হাইটসটা লিখেছেন হচ্ছে এমিলি ব্রন্টি, ঠিক আছে। থিংস ফল অ্যাপার্ট, এটা কি লিখেছেন? চিনুয়া আচিবি। এই চিনুয়া আচিবি কিন্তু উনিও খুব মোস্ট লাইকলি উনি একজন নোবেল লরিয়েট। হ্যাঁ, উনি কি লিখে পেয়েছিলেন? থিংস ফল অ্যাপার্ট এই বইটা থেকে। তাহলে মডার্ন বা পোস্ট মডার্ন এজে যখন আমরা কোনো বইগুলো নিয়ে পড়বো, ওখানে কিন্তু বিখ্যাত লেখক, বিভিন্ন পুরস্কার বিজয়ী লেখক, ধরেন বুকার পুরস্কার পেয়েছে কোন লেখক, সেই বুকার পুরস্কার বিজয়ী লেখকের নাম, বা হচ্ছে আমাদের নোবেল পুরস্কার কে পেয়েছেন, সেই নোবেল পুরস্কার বিজয়ী লেখকের নাম, বা হচ্ছে আমাদের কোনো রাষ্ট্রপ্রধান কোনো একটা বই রচনা করেছেন, কোনো একজন রাষ্ট্রপ্রধানকে নিয়ে কোনো বই রচনা করা হয়েছে, এই বইগুলা কিন্তু বা এই নামগুলা, এই সাহিত্যকর্মগুলা এবং এই সাহিত্যিকদের কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা কোনোভাবেই কিন্তু তাদেরকে অ্যাভয়েড করে যেতে পারবো না, আমরা কিন্তু স্কিপ করতে পারবো না, এদেরকে আমাদের মনে রাখতে হবেই হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, হু ইজ ওয়েল নোন ফর হিজ ট্রান্সলেশন অফ দ্য রুবায়াতি ওমর খয়াম? আমি স্পেসিফিক একজন রাইটারের নোটটা এখানে পড়ানোর সময় বলছিলাম যে উনি খুব গুরুত্বপূর্ণ কোনো রাইটার না ওই এন্ডে, কম্পেয়ারিং টু দ্য আদার রাইটার্স অফ মানে আদার কন্টেম্পোরারি রাইটার্স, তার সমসাময়িক অন্যান্য যে রাইটার যারা ছিলেন তাদের সাথে কম্পেয়ার করলে উনি ওই লেভেলের
যুগান্তকারী কি বলবো বা মার্ক সৃষ্টিকারী কোনো রাইটার উনি না, কিন্তু স্পেসিফিক কিছু রাইটারের জন্য ওনারা প্রাসঙ্গিক। যেমন এই এডওয়ার্ড ফিটজারাল্ডকে পড়িয়েছিলাম, উনি কেন, ওই যে উনি ট্রান্সলেট করেছিলেন দ্য রুবায়াত দি ওমর খায়াম, হ্যাঁ, রুবায়াত অফ ওমর খায়াম, ওমর খায়ামের উনি যে ইংরেজি ট্রান্সলেশন প্রথম করেছিলেন, এই ট্রান্সলেশনটার জন্য উনি বিখ্যাত। আপনি যেমন দেখবেন ভাই গিরিশচন্দ্র সেন, এর নাম আমরা অনেকে মনে রাখি কেন, কারণ উনি স্বীকৃতভাবে, ওনাকে আমরা স্বীকৃতি দেই যে বাংলায় প্রথম কি কোরআন শরীফ অনুবাদ করেছিলেন নাকি উনি, একজন হিন্দু ব্যক্তিত্ব। উনি দেখেন জগতে আর কিছু করুক না, উনি আর যে কাজই করেন না কেন, উনি কিন্তু একটা কাজের দ্বারাই কিন্তু উনি ফেমাস। তো ওনাকে যখন রেফার করা হয় কোনো কাজে বা কোনো কারণে, ওনার রেফারেন্সের জন্য এই ঘটনাটাকে কিন্তু কোট করা হয়। তো এইগুলো হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় আর কি। হ্যাঁ, এই প্যাসেজ টু ইন্ডিয়া, এই যে যখন ইএম ফ্রস্টারকে পড়িয়েছিলাম, কোনো সময় বলতেছিলাম ইএম ফ্রস্টার একজন সিগনিফিক্যান্ট রাইটার কেন, কারণ ওনার এই প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটার জন্য, হ্যাঁ, এই বইটার সাথে রিলেট করেই কিন্তু উনি কি স্বনামধন্য হয়েছেন। অর্থাৎ বিভিন্ন রাইটার বিভিন্ন সময়ে দেখা গিয়েছে যে তারা এক বা একাধিক, মানে একটা, অনেকে আছে এমন যে একটা রাইট আপ লিখেই কিন্তু সে ফেমাস, এরপরে তার কিন্তু দেখবেন কোনো মানে ওই রকম সিগনিফিক্যান্ট কোনো কন্ট্রিবিউশন নাই, বা যেগুলা অ্যাক্লেইমড হয় নাই মানে ওইভাবে ইউনিভার্সালি। হ্যাঁ, যেমন আপনি চিন্তা করেন বিভিন্ন শিল্পীর কথা, আপনি এখন মনে করতে পারবেন যে শিল্পীরা হয়তো, তাদের যদি আপনাকে বলি যে এই শিল্পী মানে কি, এই শিল্পী কেন বিখ্যাত বা এই শিল্পীর নাম আপনি কেন মনে করছেন, হয়তো সঙ্গীত শিল্পীর কথা বললাম। সো যেটা বলছিলাম যে দেখা যাচ্ছে অনেক সঙ্গীত শিল্পীও হয়তো উনি ওনার একটা গান বা একটা কোন একটা মানে একটা কর্মের জন্য উনি বিখ্যাত হয়ে আছেন। সো ব্যাপারগুলো এরকমও হয়, অনেক ইংরেজি সাহিত্যিকদের আমরা এরকম পেয়েছি, তাদের আসলে সিগনিফিক্যান্ট ওয়ার্ক দেখা যাচ্ছে একটা বা দুইটাই, এবং সেই ওয়ার্কগুলোর প্রসঙ্গক্রমেই কিন্তু ওনারা আবার প্রাসঙ্গিক হয়ে ওঠেন এবং ওনাদেরকে নিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আসলে কোয়েশ্চেন করা হয়, এই জন্য তাদেরকে আমরা স্কিপ করি না। হ্যাঁ, হু ইজ দ্য অথর অফ লেস মিজারেবলস, এটাকে আসলে বলা হয় লা, এটা উচ্চারণটা হবে লয়াকার লা, লা মিজারেবলস। যাদের ছোটবেলাটা আসলে কেটেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়ে, তারা অবশ্যই লা মিজারেবল বইটার অনুবাদ পড়েছেন, ঠিক আছে। এটা কি, এটা অনেক চমৎকার একটা বই। সো লা মিজারেবল বইটা লিখেছেন হচ্ছে ভিক্টর হুগো। ভিক্টর হুগো হচ্ছেন লা মিজারেবলের প্রবক্তা এবং লা মিজারেবলটা ওনার রচনা। সো আমরা যদি এখন টু সামথিং সাপ, আমরা যদি তাহলে মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডে যে সকল রাইটাররা কন্ট্রিবিউশন রেখেছেন ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে, তাদের কথা আমরা মনে করি, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান্সদেরকে কিন্তু অলরেডি আমরা মেনশন করেছি এবং মেনশন করে তাদের সম্পর্কে আমরা কথা বললাম। এরপর হোয়াট উই নিড টু ডু, যেটা পূর্ববর্তী সময়ে আবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে বিগত বছরগুলোতে আমরা যে কোয়েশ্চেন প্যাটার্ন যদি আমরা অ্যানালিসিস করি, তো সেই অ্যানালিসিস অনুযায়ী আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান অ্যাজ ওয়েল অ্যাজ কন্টেম্পোরারি বিভিন্ন ফেমাস রাইটার যারা বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছেন, তাদের যে সাহিত্যকর্মগুলো আছে, এর পাশাপাশি আমাদের ন্যাশনাল স্পিরিটের সাথে বা জাতীয় চেতনার সাথে সম্পর্কযুক্ত যে রাইটিং পিসগুলো আছে, এই রাইটিং পিসগুলোর যারা কন্ট্রিবিউটর বা যারা অথর, তাদের সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা কিন্তু মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডের এই সেগমেন্টটা থেকে হোপফুলি অ্যান্সার করতে পারবো। কারণ আমরা যদি সুনির্দিষ্টভাবে 15 থেকে 10 মার্ককে টার্গেট করি, সেই ক্ষেত্রে যে 4টা থেকে 5টা বেসিক ডোমেইন আছে, সেক্ষেত্রে প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগগুলো পড়তে হবে, যেটা আমরা ইতিমধ্যে পড়েছি। এরপর হচ্ছে প্রত্যেকটা যুগের সিগনিফিক্যান্ট যিনি অথর যারা আছেন বা মোস্ট ফেমাস অথর যারা আছেন, তাদের সম্পর্কে জানতে হবে, কোন অথর কোন ডিভিশন বা কোন যুগ থেকেও তারা বিলং করেন এই ব্যাপারটা। আফটার দ্যাট তাদের বিখ্যাত যে সাহিত্যকর্মগুলা, এরপর হচ্ছে তাদের বিভিন্ন বিখ্যাত কোটেশনগুলা। এই জিনিসগুলোকে যখন আমরা সিকোয়েন্সিয়ালি আমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসবো, তখনই দেখা যাবে যে অ্যাকচুয়ালি রিয়েল এক্সামে ভ্যালু অ্যাডিং কন্টেন্টগুলো কিন্তু আমরা শিখতে পারছি এবং পরীক্ষা থেকে আমরা বেশ ভালো একটা মার্কস হোপফুলি আমরা তুলতে পারবো, ঠিক আছে। সো এই সেগমেন্টটা কন্টিনিউয়াস কী হবে আসলে, এখানে আমাদের কন্টেন্টগুলো বাড়বে, এটা এক্সপ্যান্ড করবে অটোমেটিক্যালি যদি আমরা এই পার্টটার স্পেসিফিক ছোটো ছোটো যে নোয়ান্সগুলো আছে সেগুলো আমরা ধরতে পারি, তাহলেই কিন্তু আমরা এই পার্টটাতে হোপফুলি ভালো করতে পারবো, ঠিক আছে। সো পরবর্তী সেগমেন্টে গিয়ে আমরা মানে আমরা যেটা করবো সেটা হচ্ছে বিভিন্ন যে লিটারারি টার্মসগুলো আছে সাহিত্যে, যে বিভিন্ন রূপকগুলোকে ব্যবহার করা হয়, সেই সংক্রান্ত কোর কন্টেন্টগুলো কিন্তু আমরা শিখে ফেলবো। সো আশা করছি এই লেকচারে এই যাবৎ আমরা যে কন্টেন্টগুলো পড়িয়েছি, আমি যদি আরেকটা শর্ট একটা গ্ল্যান্স যদি আমি একটু দেখাতে চাই, কারণ হচ্ছে এরা খুবই গুরুত্বপূর্ণ, সবার মধ্যে এদেরকে আমরা আলাদাভাবে একটু মেনশন করব। যেমন আর্নেস্ট হেমিংওয়ে, ওনার কথা আমরা মনে রাখবো, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এ ফেয়ারওয়েল টু আর্মস। এরপর যদি আমি যদি রিভাইজের কথা বলি, জর্জ বার্নার্ড শর কথা আমরা মনে রাখবো, কারণ উনি একজন আইরিশ এবং উনি একজন কি ইংলিশ লিটারেচার বা ড্রামা, মডার্ন ইংলিশ লিটারেচারের জনক বলা হয় তাকে। তার প্রত্যেকটা রাইটারই গুরুত্বপূর্ণ, ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, ইউ নেভার ক্যান টেল। এরপর হচ্ছে টি.এস. এলিয়ট, উনি হচ্ছেন একজন আমেরিকান অথর,
তার ক্ষেত্রে কি দ্য ওয়েস্টল্যান্ড, হ্যাঁ, তারপর হচ্ছে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক, এটা দেখবো আমরা। এরপর যদি আমরা মুভ করি ডাব্লিউ.বি. ইয়েটস দেখি, কারণ উনি হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উনিও কিন্তু প্রাসঙ্গিক, কারণ ওই সংস অফ রিংসটার ইন্ট্রোডাকশনটা লেখার জন্য, প্রারম্ভিকার বা সূচনাটা লেখার জন্য। সো এর পাশাপাশি জর্জ অরওয়েল, যেমন উনি খুব বিখ্যাত ছিলেন ওনার নোভেলগুলো লিখে, হ্যাঁ। এরপর ইন্ডিভিজুয়াল কোন একজন রাইটার, যেমন ভার্জিনিয়া উলফকে নিয়ে যখন কোয়েশ্চেন হয় তখন দেখা যায় সুনির্দিষ্ট একটা রাইট আপ নিয়ে আসে। ডি.এইচ. লরেন্স দেখা যাচ্ছে এই দ্য রেইনবো নিয়ে ওনাকে বিভিন্ন সময় প্রশ্নের মধ্যে ওনাকে ইনক্লুড করা হয়। ই.এম. ফস্টারকে আনা হবে হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়ার জন্য, হ্যাঁ। জেমস জয়েস চলে আসেন ইউলাইসিসের জন্য। জোসেফ কর্নার্ড ওই কখনো যদি আসে আমাদের হার্ট অফ ডার্কনেস এটা নিয়ে আসে। উইলিয়াম সমারসেট মম উনি লাঞ্চিয়নটার জন্য আসে একটা শর্ট স্টোরি। তো এইরকম এক একজনের যে ইউনিক পিসগুলো আছে যেগুলোকে আমরা ডিসকাশনের মধ্যে ইনক্লুড করেছি, এই কন্টেন্টগুলো যদি আমরা ধীরে ধীরে যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে এই সেগমেন্টটা থেকে এই পার্টিকুলার পার্ট থেকে হোপফুলি 1 বা 2 নাম্বার আমরা কমন ফেলতে পারবো। ঠিক আছে, সো এই লেকচারে আমরা কি করবো, আর ক্লিশে কোনো ডিসকাশন বাড়াবো না, যেহেতু এই সেক্টরটা সবসময় ইভলভ করছে। সো যে মাইন্ডসেটটা দেওয়ার চেষ্টা করলাম এটাকে কাইন্ডলি একটু নিজেদের মধ্যে একটু কী করতে হবে, ধারণ করতে হবে, যাতে করে গোয়িং ফরওয়ার্ড আপনি নিজেকেও কী করতে পারেন, নিজে থেকে ডিফারেন্ট টাইপস অফ মানে প্রবলেমস ও ইনফরমেশন যেগুলো আপনার এই সেগমেন্টে ভালো করার জন্য প্রাসঙ্গিক, সেগুলোকে আপনি ফিল্টার করতে পারেন এবং এক্সপ্লোর করতে পারেন। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।